হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আমাদের ইমো স্টোরি চ্যানেলটির সমস্ত রকম সকল পর্বের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন। কাজের পাশাপাশি আমরাও কিন্তু ঘরে বসে একটা ফ্রি ইনকাম করতে পারবো। আমাদের সময় আছে হাতে মাত্র 48 ঘন্টা। 48 ঘন্টার মধ্যে কিন্তু আমরা এখান থেকে মনে করলে এই একটা অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করে কিন্তু মনে করলে এই অ্যাপ্লিকেশানটা আমরা ডাউনলোড করার পর দেখেন আমি ডাউনলোড করেছি। ডাউনলোড করার পর আমাকে কিন্তু $25 এখানে একটা বোনাস দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখেন $25 বোনাস। আপনি কিন্তু $25 বোনাস পাবেন, কিন্তু এটা কিন্তু আপনি এখন রেফার, যেটা আপনি এখানে রেফারের মাধ্যমে ইনকাম করতে পারবেন, রেফারেল কমিশন পাবেন। ঠিক আছে, যাই হোক, তো আপনি এখান থেকে যে $25 এটা কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন না। উইথড্র দিতে গেলে আপনার কী করতে হবে দেখেন, আমরা ক্লেমে ক্লিক করলাম। দেখেন এখানে ক্লেম ক্লিক করতে এখানে বলছে আপনাকে রেজিস্টার করতে হবে, আপনাকে KYC করতে হবে। আপনি 9 তারিখের মধ্যে এটাই অক্টোবর 9 তারিখের মধ্যেই করতে পারবেন, এটাকে উইথড্র দিতে পারবেন। অক্টোবর 9 তারিখের মধ্যে এটা উইথড্র দিতে পারবেন। ঠিক আছে, তার আগে পারবেন না। ঠিক আছে, তো আপনি জাস্ট অ্যাকাউন্টটা করে রেখে দেবেন। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটা রেফার কোড লাগে। ঠিক আছে, রেফার কোডটা আমি আপনাকে দিয়ে দেবো। আপনার ভিডিও ডিসক্রিপশানে দেখবেন আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আর এই অ্যাপসের লিঙ্ক আর রেফার কোড সমস্ত কিছু দিয়ে দেবো। আপনি দেখে দেখে করে নেবেন। আর যদি না পারেন তাহলে আমি নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনি এখান থেকে ফ্রি $25 নিয়ে নেবেন। ঠিক আছে, মাত্র 10 মিলিয়ন ইউজারকে এটা দেওয়া হচ্ছে। মাত্র 1 মিলিয়ন ইউজার এটা ডাউনলোড করেছে, এখন 9 মিলিয়ন ইউজার বাকি আছে। 9 মিলিয়ন ইউজার বাকি আছে। এই 9 মিলিয়ন ইউজারের মধ্যে যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আপনি $25 পাবেন। তারপরে যদি আপনি ডাউনলোড করেন তাহলে পাবেন না। অবশ্যই অ্যাপের লিঙ্ক আর রেফার কোড, আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আর আমার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো। ঠিক আছে, আপনি ওখানে জয়েন হয়ে যাবেন, আর আপনার সাথে বাকি কথা হবে। ঠিক আছে ভাইজান, ঠিক আছে, আপনাকে করে দেবো, আপনার কোনো টাকা লাগবে না, ফ্রি হয়ে যাবে। ধন্যবাদ। কিরে, তুই উল্লাপাড়া বস্তিতে থাকিস না? জি ভাই, কিন্তু আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? তোর তো মা বাবা নেই, আমি যদি তোকে একটা কাজ দেই তাহলে করবি? জি ভাই, করব, কিন্তু আমি তো কোনো কাজই পারি না। কি কাজ করবো বলেন? আজকে রাত 9টায় নয়া পল্টন সবুজের দোকানের সামনে থাকবি, ঠিক আছে? ওইখান থেকে পরে এসে তোকে নিয়ে যাব আমি। ঠিক আছে ভাই। এই বলে লোকটা চলে গেল। আমি বাচ্চাদের সাথে মার্বেল খেলতে লাগলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। এখনও তো আপনাদের পরিচয় দেই নাই। আমি হচ্ছে মেঘ আহমেদ, সবাই আমাকে মেঘ নামেই চেনে। আর এই দুনিয়াতে আমার কেউ নেই। মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি এবার ক্লাস 8-এ পড়ি। চলুন এখন গল্পে ফেরা যাক। সন্ধ্যায় চলে আসলাম আমাদের বস্তিতে। ঘরে ঢুকতেই করিম চাচা বলল, কিরে, তোকে না বলছি টাকা না দিয়ে ঘরে ঢুকবি না? কাল সকালে এই ঘরে নতুন মানুষ আসবে, তুই এখান থেকে চলে যাবি আজকে। চাচা প্লিজ আমাকে বের করে দিবেন না। আমাকে আর 2-3 দিন সময় দেন। আমি আজকে রাতে একটা কাজে যাব, যদি কিছু টাকা পাই আপনাকে দিয়ে দিই। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তোকে যা বলছি তাই শুনবি বা করবি। কাল সকালে যদি টাকা দিতে পারিস তাহলে এই ঘরে থাকবি, আর না দিতে পারলে এই ঘরে তোর কোনো জায়গা হবে না। ঠিক আছে চাচা, এই বলে ঘরে ঢুকলাম। চাচাও চলে গেল। বক্স থেকে আব্বু আম্মুর ছবিটা বের করে বুকের সাথে চেপে ধরে কান্না করতে লাগলাম। রাত প্রায় 8:50 বাজে। আমি চলে আসলাম নয়া পল্টনের সবুজের দোকানের সামনে। এসে দেখি সেই লোকটা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, বাহ, তুই তো দেখি চলে এসেছিস, চল আমার সাথে। এখন কোথায় যাবো ভাই আপনার সাথে? আর কি কাজ করবেন আমাকে দিয়ে? চল না আমার সাথে, গেলেই তো দেখতে পারবি। এত কথা বলতেছিস কেন? আমি চুপচাপ লোকটার সাথে যেতে লাগলাম। কিছুটা দূরে এসে একটা গাড়িতে আমাকে উঠিয়ে দিয়ে বলল, এই রানা, যা, এই ছেলেকে নিয়ে সোজা হাসপাতালে চলে যাবি। কাজ হয়ে গেলে মেরে ফেলে দিবি নদীতে। ওর কেউ নেই যে এসে খোঁজ খবর নিবে। কিন্তু ভাই, ওর তো বয়স হয় নাই এখনো, ও 18। কিভাবে ওর কিডনি নিয়ে নেবেন? ওকে ছেড়ে দেন, অন্য কাউকে নিয়ে নেব না আমরা। তোকে তো এত কথা বলতে বলি নাই। তোকে যেই কাজ দিয়েছি ওই কাজ কর ঠিক মতো। যদি এই ছেলের কিডনি আজকে না পাই তাহলে তোর খবর আছে। আর দুইজন কথা বলতেছে, আমি শুনতেছি গাড়ির ভিতরে বসে বসে। ওদের দুইজনের কথা শুনে খুব ভয় করতেছে। আমিও কি আব্বু আম্মুর কাছে চলে যাব তাহলে? না, এটা হতে পারে না। আমি আরও বাঁচতে চাই, এত তাড়াতাড়ি মরতে চাই না। এই বলে বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা ধাক্কা নিচে ফেলে দৌড়ে চলে আসতে যাব, এমন সময় হঠাৎ করে একটা গুলি এসে আমার পায়ে লাগলো। আমি ওইখানেই মা গো বলে চিৎকার দিয়ে পড়ে যাই। জ্ঞান ফিরতে নিজেকে একটা বন্দি খাঁচার ভিতরে আবিষ্কার করলাম। দেখে বোঝা যাচ্ছে এটা জেল। আমার জ্ঞান ফেরা দেখে একজন হাবিলদার এসে বলতে লাগলো,
আজ তাহলে তোমার জ্ঞান ফিরলো। 72 ঘন্টা হয়ে গেছিল কিন্তু তোমার জ্ঞান ফিরে নেই। সকালে ডাক্তার গিয়েছিল আর বলেছিল যে আজকে জ্ঞান ফিরবে। এখান থেকে পালাতে হবে যে করেই হোক। আমাকে আমার মা বাবার স্বপ্ন পূরণ করতেই হবে, আমাকে ব্যারিস্টার হতেই হবে। এই বলে হাবিলদারকে বলতে লাগলাম, স্যার আমার খুব শিশু পেয়েছে, একটু লকআপটা খুলে দিবেন। সোজা গিয়ে ডান পাশে দেখবি, ওয়াশরুম আছে, তাড়াতাড়ি আসবি কিন্তু। এই বলে হাবিলদার লকআপটা খুলে দিল। 14 শিখা জেল থেকে বের হয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলাম। এমন সময় একটা লোক আমাকে দেখে ডাক দিয়ে বলল, এই ছেলে, এইদিকে আয় তো। জি ভাইয়া বলেন। তোকে তো আগে এই জেলে কখনোই দেখি নাই, এইখানে আসলি কি করে? একটা দুর্ঘটনা ঘটেছে আমার সাথে, সেখান থেকে আমাকে নিয়ে এসেছে এখানে। ও আচ্ছা, তোকে দেখে তো মনে হচ্ছে তুই সরল সোজা মানুষ, যে কেউ বললে যার সাথে ইচ্ছা ওর সাথেই চলে যেতে পারবি। কাজের কথা বললে আমাকে পাচার করে দিতে চাইছিল, ওইখান থেকে পালিয়ে আসতে গিয়ে পুলিশটা আমাকে ধরেছে। তো এখন কোথায় যাইতেছিস? ওইখান থেকে পালাবো তাই পথ খুঁজতেছি। তুই তো সত্যিই খুব বোকা। চারিদিকে তাকিয়ে দেখ তো, তুই কোন জেলের ভেতরে আছিস? এইখান থেকে বের হতে পারবি নাকি? আমি চারিদিকে তাকিয়ে দেখতে লাগলে এতক্ষণ খেয়াল করি না যে চারিদিকে কাঁটার তারে বেড়া দেওয়া। কীভাবে পালাবো এখন এইসব ভাবতেছি। এমন সময় লোকটা আবার বলতে লাগলো, এইখান থেকে পালাতে পারবি না, তবে আমি যা বলি তা তুই যদি ঠিক মতো করিস তাহলে আমি তোকে জেল থেকে বের করার ব্যবস্থা করব। আমি বের হতে চাই এখান থেকে। আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে চাই। আমি ব্যারিস্টার হতে চাই। আপনি যা বলবেন আমি তাই করব। ওই যে হাবিলদারকে দেখতেছিস, তাকে গিয়ে বল যে আশিক ভাই ডাকতেছে। ঠিক আছে। এই বলে চলে আসলাম হাবিলদারের কাছে। আঙ্কেল, আপনাকে আশিক ভাই ডাকতেছে, বলছে যাওয়ার জন্য। আচ্ছা তুই যা, আমি আসতেছি, ভাইকে গিয়ে বল চা নিয়ে আসতেছি তার জন্য। ঠিক আছে। এই বলে চলে আসলাম আশিক ভাইয়ের কাছে। ভাই আসতেছে, উনি আপনার জন্য চা নিয়ে। ঠিক আছে, বস এইখানে। আচ্ছা, তুই কতটুকু লেখাপড়া করেছিস বল তো? এই তো ভাই মাত্র 8 পর্যন্ত। গত বছর পাস করেছি, কিন্তু টাকার জন্য ভর্তি হতে পারি নাই। ঠিক আছে, তোর পড়ালেখার খরচ আমি দিব, তুই শুধু আমার কাজ করবি। ঠিক আছে ভাই। আশিক ভাইয়ের সাথে কথা বলতেছি, এমন সময় হাবিলদার আসলো, ভাইকে চা দিতে বলল। ভাই বলেন কি করতে হবে? ডেভিলকে ফোন দে, বল যে আমি একটা ছেলে পাঠাইতেছি, আশিক ভাই ডাকতেছে, যেন আমার বাসায় জায়গা দেয় আর ড্রাইভিং শিখিয়ে দেয়, যাতে আমার মেয়েকে গাড়ি করে কলেজে দিয়ে আসতে পারে আর নিয়ে আসতে পারে। ভাই এতে আমার লাভ কি হবে? আমি তো পড়ালেখা করতে পারবো না। তোর পড়ালেখার ব্যবস্থা আমি করতেছি, তুই শুধু চুপ করে শোন আমি কি বলি। ঠিক আছে ভাই। আমি বসে বসে আশিক ভাইয়ের কথা শুনতে লাগলাম। হাবিলদারকে অনেক কিছু বলছে আর আমার কি করতে হবে সব কিছু বলে দিয়েছে। বিকেলে জেল থেকে বের হয়ে দেখি একটা কালো কোট পরা লোক দাঁড়িয়ে আছে, আর তার পাশে একটা লুঙ্গি পরা একটা লোক দাঁড়িয়ে আছে। আমাকে দেখে লুঙ্গি পরা লোকটা আমার কাছে এসে বলল, এই ছেলে, তোকে কি আশিক ভাই পাঠিয়েছে? জি ভাইয়া, আমাকে আশিক ভাই পাঠিয়েছে। চল আমার সাথে। এই বলে আমাকে নিয়ে গাড়িতে উঠে গেল। আচ্ছা তোর নাম কি রে? আর ভাই তোকে এত কিছু করে দিতেছে কেন? আমার নাম মেঘ। আমি তো জানি না উনি কেন আমাকে এসব করে দিতে চাইতেছে। আমি জেল থেকে পালানোর সময় আশিক ভাইকে ডাক দিয়েছি, তখন ওনার সাথে কথা বললাম। সব কিছু বলার পর উনি আমাকে জেল থেকে বের করে দিয়েছে। ও আচ্ছা, তা গাড়ি চালাতে পারবি তো নাকি? আর তুই কিসে ভর্তি হতে চাস? ক্লাস 10-এ ভর্তি হতে চাই। গত বছর তো লেখাপড়া করে নাই তার জন্য। আর আমি কোথায় থাকবো, কি কাজ করব, ভাই তো তেমন কিছু বলে নাই। আমাকে কি কাজ বের করে দিবে? আগে তুই গাড়ি চালানো শিখ, এরপর না হয় দেখা যাবে কি কাজ দেওয়া যায়। আর আমার সম্ভবত মনে হয় ভাই তোকে ভাইয়ের মেয়ের বডিগার্ড হিসেবে রাখবে। ও, এইসব কথা বলতে বলতে বড় একটা গাড়ির সামনে এসে গাড়ি থামাতে দারোয়ান এসে গেট খুলে দিতেই রবিন ভাই গাড়িটা বাড়ির ভিতরে ঢোকালো। বড় একটা গ্যারেজে গাড়িটা পার্কিং করে রেখে রবিন ভাই বলতে লাগলো, শোন, তোকে একটা কথা বলি, এই কথাটা কাউকে বলবি না। কি কথা ভাই বলেন? আমি কাউকে বলবো না। আশিক ভাই যে জেলে, এই কথাটা যাতে কেউ না জানে। এই বাড়ির কেউ জানে না আশিক ভাই জেলে আছে। সবাই জানে যে আশিক ভাই কাজে দেশের বাইরে গেছে। কিন্তু সত্যি কথা লুকিয়ে লাভ কি বলেন? আর ভাই কতদিন জেলে থাকবে? আর 5 মাস রয়েছে ভাই জেলে থাকবে। ও আচ্ছা। কথা বলতে বলতে বাড়ির ভিতরে ঢুকলাম।
বাড়িটা দেখতে রাজপ্রাসাদের চেয়ে কম না কোনো। আমাকে দেখে একটা মধ্যবয়স্ক মহিলা বলে উঠল, কি রে রবিন, এই ছেলেটা কে আর এইখানে কি করে? ভাবি, আশিক ভাই পাঠিয়েছে এই ছেলেকে। আজ থেকে এইখানেই থাকবে এই ছেলে, বৃষ্টির বডিগার্ড হিসেবে। ও আচ্ছা, আর ও কি গাড়ি চালাতে পারে না নাকি যে বৃষ্টিকে নিয়ে যাবে আর নিয়ে আসবে? না ভাবি, গাড়ি চালাতে পারে না, কিন্তু শিখে যাবে 1 সপ্তাহের মধ্যে। চল মেঘ, তোকে একটা রুম দেখিয়ে দিই। বৃষ্টির পাশের রুমটা ওকে দেখিয়ে দাও, আর দুইজনে ফ্রেশ হয়ে আসো, খাবার দিতেছি দুজনকে। না ভাবি, আমি এখন খাবো না, আমি চলে যাব, এখন আমার কাজ আছে। আর মেঘ, তুই খাবার খেয়ে রেস্ট কর, তোর জামা কাপড় কিনে আয়না দিতেছি রাতে। ঠিক আছে ভাই। আমাকে একটা ঘর দেখিয়ে দিল। পুরো ঘরটা ঘুরে দেখলাম, বেশ সুন্দর রুম, আবার একটা বারান্দাও আছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় আশিক ভাই আমার স্ত্রী আসলো আর বলল, মেঘ, চলো নিচে খাবার খাবে, আর আমার মেয়ের সাথেও পরিচয় করিয়ে দিই। জি চলেন। আচ্ছা, একটা কথা ছিল, যদি অনুমতি দিতেন তাহলে বলতাম। কি বলবে বলো? আমি আপনাকে কী বলে ডাকবো? আমাকে তুমি আম্মু বলে ডাকবে। আমার তো আর কোনো ছেলে নেই যে ওরা ডাকবে। আজ থেকে তুমি আমার ছেলে। ঠিক আছে আম্মু। এই বলে দুইজন নিচে চলে আসলাম। খাবার টেবিলে গিয়ে বসতেই দেখি একটা মেয়ে বসে আছে, ছোট একটা প্যান্ট আর গেঞ্জি পরা। এটা দেখে চোখ নিচে নামিয়ে ফেললাম। আমাকে দেখে মেয়েটা বলল, আম্মু, এই ছেলেটা কে? আর এখানে কি করে এই ছেলে? বৃষ্টি, ওর নাম হচ্ছে মেঘ। তোর আব্বু পাঠিয়েছে, আজ থেকে এই ছেলে তোর বডিগার্ড, সব সময় তোর আশেপাশে থাকবে। দেখো আম্মু, আমার এইসব বডিগার্ড লাগবে না, আমি একাই নিজে রক্ষা করতে পারবো। সবকে বলে দাও যে আমার কোনো বডিগার্ডের দরকার নেই। দেখ মা, তোর বাবা যদি জানতে পারে তুই এই সব কথা বলেছিস, তাহলে আমাকে খুব বকা দিবে। আর ও তো সব সময় তোর পাশে থাকবে না, কলেজে যাওয়ার সময় তোকে নিয়ে যাবে, আবার আসার সময় নিয়ে আসবে। ঠিক আছে। চুপচাপ মাথা নিচু করে খাবার খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমার রুমে। বসে বসে আব্বু আর আম্মুর ছবিটা দেখতেছি, এমন সময় বৃষ্টির আম্মু আসলো। কি ব্যাপার মেঘ, তোমার মন খারাপ নাকি? না আম্মু, মন খারাপ না। আম্মু, আমার আব্বুর ছবিটা দেখছিলাম। ও আচ্ছা, তোমার আব্বু আম্মু কোথায় আছে এখন? আর ওদের কাছে থেকে চলে আসছো কেন তুমি? আমি চলে আসি নাই, ওরাই চলে গেছে আমার থেকে অনেক অনেক দূরে। গাড়িটা অ্যাক্সিডেন্ট ও আব্বু আম্মুই মারা গেছে। ও আচ্ছা, তুমি এখন ঘুমিয়ে নাও কিছুক্ষণ, রাতে তোমাকে ডেকে দিবনে। ঠিক আছে। এই বলে বৃষ্টির আম্মু চলে গেল, আমিও বিছানায় শুয়ে পড়লাম। আজ অনেক দিন পর একটা আরামের ঘুম হলো। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি আর বলতেছি, আম্মা আব্বু, আমি তোমাদের আশা পূরণ করব। এসব বলতেছি, এমন সময় কারোর ডাকে ঘুমটা ভেঙে গেল। এই মেঘ, কি বলতেছিস এইসব? রবিন ভাইয়ের কথায় ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে সে খাটের ওপর বসে আছে, এমন সময় রবিন ভাই বলে উঠলো, এই নে তোর ড্রেস, আর কালকে তোর জয়েনিং লেটার। কালকে বৃষ্টির সাথে চলে যাবি কলেজে। বৃষ্টিকে নামিয়ে দিয়ে পাশের একটা স্কুল আছে, ওইখানে চলে যাবি। ঠিক আছে। রবিন ভাইয়ের কথাগুলো মন দিয়ে শুনলাম। এমন সময় বৃষ্টি আমার রুমে ঢুকে বলতে লাগলো, রবিন ভাইয়া আপনাদের ডাকতে চামু খাবার খাওয়ার জন্য। আচ্ছা তুমি যাও, আমরা আসতেছি। ঠিক আছে ভাইয়া। মেঘ, বৃষ্টির কাছ থেকে দূরে দূরে থাকবি। মেয়েটা এমনিতে বাড়িতে শান্তশিষ্ট দেখতেছিস, কিন্তু বাইরে গেলে ওর আসল রূপ দেখতে পারবি। কেন রবিন ভাই, বাইরে গেলে কি ওনাকে জিন পড়িয়ে আশু করে নাকি যে বাইরে গেলে রূপ পাল্টে যায়? হতে পারে। চল এখন খাবার খেয়ে আসি, পরে তোর সাথে আরো কথা আছে। ঠিক আছে চলেন। আমি আর রবিন ভাই খাওয়ার জন্য নিচে চলে আসলাম। খাওয়া দাওয়া করে বসে আছি চেয়ারে, এমন সময় বৃষ্টি বলে উঠলো, রবিন ভাইয়া, কালকে আমার সাথে কলেজে কি আপনি যাবেন নাকি এই ছেলে যাবে? বৃষ্টি, এই ছেলে মানে কি? ওর তো একটা নাম আছে, তাই না? ওর নাম ধরে ডাকবি, আর নাম ধরে না ডাকতে পারলে ভাই বলে ডাকবি। আমার ঠেকা পড়েছে ওকে ভাই বলে ডাকার জন্য। আমি ঘুমাতে যাচ্ছি, কালকে আমার এক্সট্রা ক্লাস আছে সকাল 7টায়, আমাকে ডেকে দিও। ঠিক আছে যা। মেঘ আর রবিন, তোমরাও গিয়ে ঘুমিয়ে যাও। রবিন, তোমার ভাই দেশে কবে আসবে তুমি কি জানো কিছু? জি ভাবি, ভাই আর 4-5 মাসের মধ্যেই চলে আসবে। কোম্পানির কাজ তো জানে নেই কেমন। আচ্ছা যাও তাহলে, তোমরা গিয়ে ঘুমাও।
ঠিক আছে ভাবি। আমি আর রবিন ভাই চলে আসলাম আমার রুমে। দুজনে শুয়ে পড়লাম বিছানায়। ঘুম আসতেছে না, কি করবো ভাবতেছি। একবার এই পাশ করতেছি আর একবার ওই পাশ করতেছি। এমন সময় রবিন ভাই বলে উঠলো, কি রে, কি হয়েছে? এভাবে নড়াচড়া করতেছিস কেন? ভাই ঘুম আসতেছে না, কি করবো? ঘুম না আসলে এক কাজ কর, তোকে একটা কাজ দে, করতে পারবি তো? এত রাতে আবার কি কাজ করবো ভাই? আচ্ছা বলেন দেখি, চেষ্টা করবো করে দেওয়ার জন্য কাজটা। আমার ব্যাগটা নিয়ে আয়। বিছানা থেকে উঠে রবিন ভাইয়ের ব্যাগটা নিয়ে দিলাম। ব্যাগটা থেকে একটা ল্যাপটপের মতো কি যেন বের করলো, আমাকে বসতে বলে বলতে লাগলো, এইটার নাম হচ্ছে ল্যাপটপ। এইটায় পৃথিবীর সকল খবর আছে, কোথায় কি হচ্ছে, এখন কোথায় গেলে কি পাওয়া যাবে, সকল কিছু। কিন্তু ভাই এটা দিয়ে আমি কি কাজ করব, ওইটা একটু বুঝিয়ে দেন। এখন বেশি বুঝতে হবে না, আস্তে আস্তে বুঝে যাবে। কালকে বিকেলে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। এখন ঘুমাও, আবার সকালে স্কুলে যেতে হবে। ঠিক আছে ভাই, গুড নাইট। রবিন ভাইয়ের সাথে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো আন্টির ডাকে। এই মেঘ, উঠো, সকাল হয়েছে তো। আর রবিনকেও ডেকে তুলো, ওইদিকে মনে হয় বৃষ্টি উঠে রেডি হয়ে গেছে। ঠিক আছে, আপনি যান, রবিন ভাইকে ডেকে দুজনের ফ্রেশ হয়ে নিচে আসতেছি। একটু তাড়াতাড়ি আইসো, না হলে বৃষ্টি চেঁচামেচি করবে। ঠিক আছে। আন্টি চলে যেতে রবিন ভাইকে ডেকে ওঠালাম। দুজনে ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করে গাড়িতে এসে বসে আছি আর ভাবতেছি, আমার জীবনে এত দামি গাড়িতে উঠি নাই, আজ কিনে এত দামি গাড়িতে উঠেছি, এসব ভাবছিলাম। এমন সময় রবিন ভাই বলে উঠলো, মেঘ, আগে কি কখনোই গাড়িতে ওঠো নাই? না ভাই, আগে কখনো উঠি নাই গাড়িতে, তাই আজকে অনেক খুশি খুশি লাগতেছে। ও আচ্ছা, আরেকটা কথা, বৃষ্টির সামনে হাসবে না। ও যা ইচ্ছা তাই করুক, তুমি চুপচাপ থাকবে। যদি কথা বলো তোমার উপর অত্যাচার করবে। উনি কি এমনি নাকি যে সবার সাথে খারাপ ব্যবহার করবে? বলতে গেলে ঠিক এমনই, আমি কিছু বলি না, শুধু ভাইয়ের জন্য। ভাই যদি বাড়িতে থাকে তাহলে এমন করে না। আজ 1 বছর ধরে ভাই জেলে। এই 1 বছরে অনেক অত্যাচার করেছে আমাকে, এখন হয়তো তোমাকে করবে। চিন্তা করবেন না ভাই, আশিক ভাই তো আবার ফিরে আসতেছে 5 মাস পর। এই 5 মাস নয় একটু কষ্ট করলাম, ভাই আসলে পরে এখান থেকে চলে যাব। এইখানে যখন একবার এসে পড়েছো, এইখানেই থাকতে হবে, কোথাও যেতে পারবে না, যতই কিছু বলো না কেন। কেন, আমার যা ইচ্ছা আমি তাই করব। আচ্ছা, এসব কথা বাদ দাও, বৃষ্টি আসতেছে, তুমি পিছনে চলে যাও। ঠিক আছে ভাই। আমি চলে আসলাম পিছনের সিটে। কিছুক্ষণ পর বৃষ্টি আসলো। গাড়ির সামনে আমাকে পিছনে বসতে দেখে বলল, কি রে, তুই পেছনে বসছিস কেন? তুই কি গাড়ির মালিক নাকি যে পেছনে বসবি? তো কোথায় বসবো আমি? সামনে বসবি আর আমাকে আপনি আপনি করে বলবি। আমি তোর থেকে বয়সে বড় আর পড়াশোনাও। ঠিক আছে, এই বলে সামনে চলে আসলাম। রবিন ভাই ড্রাইভ করতেছে, হঠাৎ মাঝ রাস্তায় বৃষ্টি বলে উঠলো, রবিন ভাইয়া, গাড়ি থামান, আমি এখানেই নেমে যাব। তোমার কলেজ তো আরো সামনে, এইখানে নেমে কোথায় যাবে? এসব জিজ্ঞাসা করা আপনি কে? আমি যেখানে ইচ্ছা সেখানে যাব। আপনাকে যখন বলেছি আমাকে নামিয়ে দিয়ে যাইতে, তো নামিয়ে দিয়ে যাবে, আর কোনো কথা বলবেন না। রবিন ভাই আর কোনো কথা বললো না। গাড়ির দরজাটা খুলে বৃষ্টি নেমে একটা বাড়ির ভিতর ঢুকলো। এটা দেখে আমি রবিন ভাইকে বলতে লাগলাম, ভাই উনি এইখানে কি করে? যা ইচ্ছা তাই করুক, তাতে আমার কি? এই 1 বছর অনেক অপমান সহ্য করেছি, আর করতে চাই না। এখন তার ইচ্ছা মতো চলুক। চল, তোকে তোর স্কুলে ভর্তি করে দিয়ে আসি। কিন্তু উনি তো এইখানে আছে, যদি আবার ফোন দিয়ে বলি এইখানে আসার জন্য, তখন কি করবেন? তখন আবার আসতে হবে, তাছাড়া আর কি করার। রবিন ভাইয়ের সাথে কথা বলতে বলতে চলে আসলাম স্কুলে। ভাই এটা তো দেখে মনে হচ্ছে একসাথে সব কিছু আছে, কলেজও আছে এইখানে। এইখানে সব কিছুই আছে, আর বৃষ্টিও এই কলেজে পড়ে। তার জন্যই তো এই কলেজে ভর্তি করালাম তোকে, যাতে বৃষ্টিকে নিয়ে যেতে পারিস আর তুইও পড়ালেখাটা করতে পারিস। ও আচ্ছা। গাড়ি থেকে নেমে দুজনে কলেজের ভিতরে চলে গেলাম। প্রিন্সিপাল স্যারের কেবিনের সামনে দিয়ে দাঁড়াতেই রবিন ভাইকে দেখে বলল, আরে রবিন যে, ভিতরে আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? আমি আর রবিন ভাই কেবিনে প্রবেশ করলাম। দুইজন চেয়ারে বসে আছি। রবিন ভাই আর প্রিন্সিপাল স্যার কথা বলতেছে। কথা বলা শেষ হতেই প্রিন্সিপাল স্যার বলল, তোমার সকল কাগজপত্র এনেছো তো? জি স্যার, সকল কাগজপত্র এনেছি, এই নেন সকল কাগজপত্র। প্রিন্সিপাল স্যার একবার কাগজের দিকে তাকাচ্ছে আর একবার আমার দিকে তাকাচ্ছে। এটা দেখে রবিন ভাই প্রিন্সিপাল স্যারকে বলতে লাগলো,
কি হয়েছে স্যার, আপনি এভাবে দেখতেছেন কেন মেঘকে? তুমি সত্যি কি রায়ানের ছেলে মেঘ চৌধুরী? জি স্যার, আমি রায়হান চৌধুরীর ছেলে মেঘ চৌধুরী। কেন, কি হয়েছে? আমাকে কি স্কুলে ভর্তি করা যাবে না নাকি? রবিন, তুমি জানো কার ছেলে সামনে বসে আছো? না তো স্যার, শুধু ওর নামটা জানি, ওর আসল পরিচয় কি? ওর বাবা হচ্ছে একার জগতে বাদশাদার ডেভিল কিং এর নাম তো শুনেছো? তা তো শুনেছি, কিন্তু আমার জানা মতে উনি তো গত 3 বছর আগে মারা গেছে। না, ওর বাবা এখনো বেঁচে আছে। তুমি কিছু জানো না। তোমাকে রাতে সব কিছু বলবো, আর আশিককে বলো আজকে রাতে 1 ঘন্টার জন্য জেল থেকে বাইরে বের হতে। ঠিক আছে স্যার। প্রিন্সিপাল স্যারের কথা কিছু বুঝলাম না। আমার বাবা বেঁচে আছে মানে? এসব ভাবতেছি আর রবিন ভাইয়ের সাথে হাঁটতেছি, এমন সময় রবিন ভাই বলে উঠল, কে রে মেঘ, কোথায় হারিয়ে গিয়েছিস? হ্যাঁ ভাই বলেন, কি বলবেন? চল তোকে ক্লাসে দিয়ে আসি, এরপর না হয় আমি চলে যাব, আর বিকাল 4টায় আসা তোকে নিয়ে যাব। আচ্ছা ভাই, প্রিন্সিপাল স্যার যে বললো আমার বাবা বেঁচে আছে, এটা কি সত্যি কথা নাকি সব মিথ্যা কথা? আরে তোর বাবার কথা বলে নাই এইখানে, তুই ভালোভাবে পড়াশোনা কর, যা লাগে আমি এনে দেব। কিন্তু স্যার তো... এইসব বাদ দে, পরে দেখা যাবে। চল তোকে আগে ক্লাসে দিয়ে আসি। চলেন। এই বলে রবিন ভাইয়ের সাথে চলে আসলাম ক্লাসে। এসে দেখি ম্যাম ক্লাস করাচ্ছে। আমাকে দেখে বলল, তুমি কি এই ক্লাসে ভর্তি হয়েছো নাকি? জি ম্যাম, আমি স্কুলে নতুন। যাও পেছনে গিয়ে বসো। ম্যামের কথা শুনে পিছনের বেঞ্চে চলে গেলাম। ম্যাম যা পড়াচ্ছে তা দেখতেছি, কিন্তু প্রিন্সিপাল স্যারের কথাটা এখনও কানে বাজতেছে। স্যার এটা কি বললেন? আমার বাবা বেঁচে আছে মানে? আজ যে করেই হোক আমাকে সব জানতে হবে। এসব ভাবছিলাম, এমন সময় ম্যাম বলে উঠল, কি ব্যাপার, তুমি ক্লাসে অন্যমনস্ক কেন? নতুন এসেছো তাই কিছু বললাম না। বোর্ডের দিকে দেখো তো, এই অঙ্কটা করতে পারবে নাকি? বোর্ডের দিকে তাকিয়ে দেখি আমি আগে যে অঙ্কগুলো করতাম সেগুলোই। ম্যামকে উদ্দেশ্য করে বললাম, জি ম্যাম পারবো। এই নাও, বোর্ডে গিয়ে করো এটা। আমি চলে আসলাম বোর্ডে, অঙ্কটা শেষ করে আবার সিটে চলে আসলাম। 4টা ক্লাস শেষ হতেই টিফিন টাইম দিল। বাইরে বেরিয়ে পুরো স্কুল অ্যান্ড কলেজটা ঘুরে দেখতে লাগলাম। এমন সময় পিছন থেকে কে যেন ডাক দিল আমাকে। পিছনে ফিরে দেখি বৃষ্টি কয়েকটা মেয়ের মাঝখানে বসে আমাকে ডাকতেছে। আমি চলে আসলাম বৃষ্টির কাছে। কি বলেন, কি বলবেন? তোকে যে এতগুলো ডাক দিলাম, শুনিস নাই কেন? না কি না শোনার ভান ধরে চলে যাচ্ছি। সরি, আসলে আমি শুনতে পাই নাই। আপনি যে ডাকছেন আমাকে, কিছু কি দরকার আছে নাকি? তা তো আছেই। এই হাজারা, কে কি করবি কর। বান্ধবী, ছেলেটা হয়তো এখানে নতুন, বেশি কিছু করব না। এই তোর শার্ট খুল। কি বলছেন আপু? পুরো কলেজের মাঝে আমি শার্ট খুলতে পারবো না। যদি না খুলিস তাহলে তোর খবর আছে। না, খুলবো না। এই বলে যে চলে আসতে যাব, এমন সময় পেছন থেকে যেন আমার শার্টের কলার ধরে বলল, তোর এত বড় সাহস, তুই আমার বান্ধবীর কথা না শুনে চলে যাস? এই হাজেরা, রিয়া, সুমাইয়া, এই প্যাটার শার্ট খুল। বৃষ্টির সকল বান্ধবীরা জোর করে আমার শার্টটা খুলে ফেললো। আমার দিকে সবাই হাঁ করে তাকিয়ে আছে। আপু প্লিজ আমার শার্টটা দিয়ে দেন, সবাই দেখতেছে। দেখার জন্য তো এমন করেছি। কিরে, তোরা সবাই হাঁ করে তাকিয়ে আছিস কেন ওর দিকে? বান্ধবী, ওর শার্টটা আমার কাছে দে তো। এই নে। আর ওর শার্ট দিয়ে তুই কি করবি বল তো আমাকে? এই নাও তোমার শার্ট। আর বৃষ্টি, ওর সাথে যদি কোনোদিন এমন করিস তাহলে তোর খবর আছে। কিরে, তোর কি হয়েছে? ওর মধ্যে এমন কি দেখেছিস যে আমাদের সাথে এমন আচরণ করছিস? এটা বলা যাবে না, তোকে যা বলছি তাই করবি। ওর সাথে যদি কোনোদিন এমন ব্যবহার করতে দেখি, ওই দিনই আমাদের বন্ধুত্ব শেষ করে দেব। এই বলে হাজরা নামের মেয়েটা চলে গেল। আমিও কিছু বুঝতে পারলাম না আমার মধ্যে এমন কি দেখে যে উনি এমন করছে। এসব ভাবতে ভাবতে আমি চলে আসলাম ক্লাসে। সিটে বসে আছি, এমন সময় একটা মেয়ে এসে বলতে লাগলো, এই ছেলে, তুই কি এই মেয়েদের চিনিস নাকি? না আপু, আমি ওই মেয়েদের চিনি না, ওরা আমাকে র্যাগিং করছে। আর কোনো সময় যদি ওরা এমন করে তাহলে আমাকে বলবি, বাকিটা আমি দেখে নিব। এই বলে মেয়েটা চলে গেল। কি ব্যাপার, আজকে সবাই আমার সাথে এত ভালো আচরণ করছে কেন সবাই? আমি তো সামান্য গরিব ঘরের ছেলে, তাহলে ওরা কেন আমাকে নিয়ে এসব করবে? কিছুই তো বুঝতেছি না। কয়েকটা ক্লাস করে চলে আসলাম। বাহির গেটের দিকে তাকিয়ে দেখি বৃষ্টি আর রবিন ভাই দাঁড়িয়ে আছে। আমি যেতে রবিন বলল, কি রে, তোর জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, তুই আমাদের দেখিস নাই? না ভাই, আমি খেয়াল করি নাই।
দেখবি কি করে ক্লাসের মেয়েদের দিকে তাকিয়ে থাকলে? বৃষ্টির কথায় আমি কিছু বললাম না, চুপচাপ গাড়িতে উঠে পড়লাম। রবিন ভাই ড্রাইভ করতেছে, আমি সামনের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণের মধ্যে এই বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে ঘরে রুমে আছি, এমন সময় বৃষ্টি আসলো আর বলতে লাগলো, কি রে হাজেরা নামের মেয়েটা তোকে চেনে নাকি? আমাকে চিনবে কি করে? আমি তো ওনাকে কখনোই দেখি না, আর উনিও তো মনে হয় আমাকে কখনো দেখে নাই, আজকেই তো প্রথম দেখা। আমার তো মনে হইতেছে হাজেরা তোকে চেনে। তোর আসল পরিচয় সত্যি করে বলতো। সত্যি বলছি, আমি আপনার বান্ধবীকে চিনি না, আর আপনার বান্ধবী আমাকেও চেনে না নাকি তাও জানি না। এসব বলতেছি এমন সময় রবিন ভাই ঘরে ঢুকতে ঢুকতে বলতে লাগলো, বৃষ্টি, তুমি ওর সাথে এমন ব্যবহার করতেছো কেন? মেঘ হাজেরাকে চিনে না, মানে চিনে না। এত প্রশ্ন মেঘকে করার কি আছে? তুমি চাইলে হাজেরাকে জিজ্ঞেস করতে পারো। রবিন ভাইয়া, আপনি আমার থেকে বড়, তাই কিছু বললাম না। আপনাকে আবার সাবধান করে দিতেছি, আবার যদি আমার সাথে এমন করেন তাহলে এই বাড়িতে আপনাকে বের করতে আমার 5 মিনিটও সময় লাগবে না। সো কেয়ারফুল। এই বলে বৃষ্টি ঘর থেকে বেরিয়ে গেল। ভাই, ওনার সাথে এইসব কথা বলা কি দরকার ছিল? শুধু শুধু আপনার কথা শুনিয়ে গেল। ওর কথা এখন আর আমার শরীরে লাগে না, এখন ওর কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। আজকে রাতে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, তুমি একটু ঘুমিয়ে নাও। ঠিক আছে ভাই। রবিন ভাই ঘর থেকে চলে গেল। দরজাটা লাগিয়ে বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় আন্টির ডাকে ঘুম ভাঙলো। মেঘ, উঠো, সন্ধ্যা হয়ে গেছে তো, আর কত ঘুমাবে? রবিন তোমাকে ডাকতেছে, কোথায় যেন নিয়ে যাবে। এই তো আন্টি উঠতেছি, আপনি যান। এইটা বলতেই আন্টি চলে গেল। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি রবিন ভাই বসে আছে, আর পাশে প্রিন্সিপাল স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বসো এখানে। প্রিন্সিপাল স্যারের পাশে বসে বললাম। বসতে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, মেঘ, তোমাকে একটা দায়িত্ব দিব, করতে পারবে তো? জি স্যার, বলেন কি করতে হবে। ইনশাল্লাহ চেষ্টা করব আপনার কাজটা করে দেওয়ার জন্য। রবিন, ছোটা তো বেজে গেছে, চলো এখন যাই। ওইদিকে ওরা মনে হয় চলে গেছে। কারা চলে গেছে স্যার? কেউ না, চলো আমাদের সাথে। আমরা তিনজন যে বাইরে যেতে যাবো, এমন সময় পেছন থেকে কে যেন বলতে লাগলো, রবিন ভাই, আপনি যেখানে ইচ্ছে সেখানে যান, মেঘকে বাড়িতে রেখে যান। একটু পর আমি শপিং করতে বেরোবো মেঘকে নিয়ে। দেখো বৃষ্টি, অন্য সময় তো একাই শপিং করতে চলে যাও, আজকে কেন মেঘকে নিয়ে যেতে হবে? আজকেও একাই চলে যাও, আর না হয় হাজেরাকে ফোন দিয়ে বলো আসতে। আমি যখন একবার বলেছি মেঘকে রেখে যেতে, তার মানে মেঘকে রেখে যাবেন, এইখানে ওকে নিয়ে যেতে পারবেন না। যদি নিয়ে যান তাহলে আপনার এমন অবস্থা করব, দেখবেন পরে। ঠিক আছে, দেখে নিব নে, এখন যাই। মেঘ, চলো। আমরা তিনজন গাড়ি করে একটা নির্জন এলাকা দিয়ে যেতে লাগলাম। আমাকে চুপচাপ বসে থাকতে দেখে প্রিন্সিপাল স্যার বলল, মেঘ, আজকে তোমার অতি আপনজনের সাথে দেখা করিয়ে আনবো। কার সাথে স্যার? আর আমার তো এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই, তাহলে আপনি বললেন যে আমার অতি আপনজনের সাথে দেখা করাবেন? আগে যাই ওইখানে, এরপর দেখতে পারবে তোমার অতি আপনজনকে। ঠিক আছে স্যার। প্রায় 30 মিনিট পর গাড়ি মাঝ জঙ্গলের ভিতর প্রবেশ করলো। চারিদিকে গাছপালায় ঘেরা, মনে হয় না এখান দিয়ে কেউ চলাফেরা করে। বড় একটা গাছের সামনে এসে গাড়িটা থেমে গেল। ভাই, গাড়ি থামালেন কেন? আমাদের গন্তব্যে চলে এসেছি, নামো এখন। এখানে আমাদের আবার কিসের কাজ আছে? আগে চলো তুমি, এরপর না হয় দেখতে পারবে কি কাজ আছে। গাড়ি থেকে তিনজন নেমে সামনের দিকে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর সামনে একটা বাড়ি দেখতে পেলাম। খুব অবাক লাগছে, এই মাঝ জঙ্গলের ভিতরে কীভাবে বাড়ি আসবে, আর আলো আসতেছে ওই বাড়ির ভিতর থেকে। ভয় পাচ্ছ নাকি মেঘ? না ভাই, ভয় পাবো কেন, আপনারা আছেন তো। এই বলে তিনজনের বাড়ির সামনে চলে আসলাম। রবিন ভাই তার পকেট থেকে কি যেন একটা বের করে গেটে টাচ করতেই দরজা খুলে গেল। তিনজন বাড়ির ভিতরে গিয়ে প্রায় 300 জনের উপরে মানুষ কাজ করতেছে। রবিন ভাই, আমরা এখানে আসলাম কেন? সামনে চলো, দেখতে পারবে কেন এসেছি। আমরা তিনজন চলে আসলাম একটা ঘরের ভিতরে। প্রায় 5 মিনিট পর আশিক ভাই আসলো। ভাই, আপনি এখানে আসেন কি করে? আপনি না জেলে ছিলেন? মেঘ, তুমি যে এত বড় একজন হ্যাকার মাস্টার মাইন্ডের ছেলে, আগে জানতাম না। ভাই, আপনি কি বলতেছেন? আমি কিছু বুঝতেছি না। বন্ধু, বাহিরে আয়, এসে দেখ তোর ছেলেকে। কিছুক্ষণ পর একটা লোক আসলো। মাথার চুলগুলো অনেক বড় বড়, আর দাড়িগুলো অনেক বড় বড়। আশিক ভাই, উনি কে? মেঘ, এটা হচ্ছে তোমার বাবা। আশিক ভাইয়ের কথাগুলো শুনে ভালো করে তার দিকে তাকালাম। পুরো আমার বাবার মতো চেহারা। লোকটার কাছে যেতেই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল, আর বলতে লাগলো,
বাপরে, আজ 10টি বছর পর তোকে দেখতে পেলাম। কেমন আছিস? এই তো আব্বু, ভালো আছি আমি। তা তোমার এমন অবস্থা কেন? শরীরের কি অবস্থা হয়েছে তোমার? আমি এই অন্ধকার থেকে বের হলে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে রে। বিনা দোষে আমি জেলে যেতে চাই না। শরীফ, বস এইখানে। মেঘ, তুমিও বসো, আমি সব কিছু বলতেছি তোমাকে। আমরা সবাই চেয়ারে বসে বললাম। আশিক ভাই বলা শুরু করলো, তোমার বাবা আর আমি একজন দেশের নামকরা বিজনেসম্যান ছিলাম। বলতে গেলে আমাদের কোম্পানির নাম বললেই সবাই চিনত। আমি আর তোমার বাবা কলেজ লাইফের বন্ধু ছিলাম। একদিন তোমার আব্বু অফিসে বসে কাজ করছিল হ্যাকিং নিয়ে। এমন সময় কয়েকটা বকাটে এসে তোমার বাবার কাছ থেকে চাঁদা চাইতেছে 10 লক্ষ টাকা। তোমার বাবা দেয় নাই দেখে দুইজনের মাঝে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। একসময় বকাটে ছেলেদের দলের একজন পিস্তল বের করে তোমার বাবাকে গুলি করতে যাবে। এমন সময় তোমার বাবা পিস্তলটা ধরাধরি করতে করতে হঠাৎ করে বকাটে ছেলেটা তাদের দলের একজনকে গুলি করে বসে। যখন দেখে ছেলেটা মারা গেছে, তখন ওই বকাটের বাকি লোকগুলো ওইখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে ওরা পালিয়ে যেতেই অফিসের সকল লোক গুলির শব্দ শুনে তোমার বাবার কেবিনে এসে দেখে তোমার বাবার হাতে পিস্তল আর ছেলেটা মাটিতে পড়ে আছে। এটা দেখে সবাই পুলিশকে খবর দিল, কিন্তু কেউ সত্যিটা জানতো না। পুলিশ এসে তোমার বাবাকে ধরে নিয়ে যায়। ওই দিন তোমার আম্মু যখন এই কথা শুনতে পায়, তখন তোমার আম্মু হার্ট অ্যাটাক করে মারা যায়। ওই রাতে তোমার আব্বু জেল থেকে পালিয়ে আমার বাসায় চলে যায়। তোমার বাবার সাথে যা যা ঘটেছিল সব এই সিডিতে রেকর্ড করা আছে। তুমি ব্যারিস্টার হয়ে এই মিথ্যা অপবাদ থেকে মুক্তি করো। আব্বু, তুমি কোনো চিন্তা করো না, আমি ব্যারিস্টার হয়ে তোমাকে মিথ্যা অপবাদ থেকে মুক্তি করব। তুমি পুলিশের কাছে স্যারেন্ডার করো। না মেঘ, এখন যদি স্যারেন্ডার করে তাহলে তোমার বাবার ফাঁসি হয়ে যাবে। তোমার বাবা ওইখানে কাজ করতে থাকুক, আগে তুমি ব্যারিস্টার হয়ে যাও, এরপর না হয় তোমার আব্বু স্যারেন্ডার করবে পুলিশের কাছে। ঠিক আছে। সবাই বসে কথা বলতেছি, এমন সময় পাশ থেকে একজন পুলিশ কর্মকর্তা বলে ওঠে, আশিক ভাই, আপনার সময় শেষ হয়ে গেছে, চলেন এখন চলে যাই, না হলে আমার চাকরি চলে যাবে। ধন্যবাদ রফিকুল ভাই আপনাকে। রবিন, তুই মেঘকে সব কাজ বুঝিয়ে দে, আমি যাই তাহলে। ঠিক আছে ভাই, যান আপনি। আশিক ভাই চলে গেল। আব্বু, তোমার চুলগুলো কেটে ফেলো। এত বড় বড় চুল রেখে কি করবে? আমাকে মাঝে মধ্যে বাইরে যেতে হয় রে, কিছু কাজের জন্যে। যদি চুল কেটে বাইরে যাই তাহলে সবাই আমাকে চিনে ফেলবে, তাই চুল কাটি না। ও আচ্ছা। রবিন ভাই আশিক ভাই কী কাজের কথা বলে গেছে, আমাকে বুঝিয়ে দিতেন। তুই এইসব কাজ করতে পারবি না রে, অনেক ভয়ঙ্কর কাজ এটা। আমি নিজেই করতে পারি না, তুই করবি কি করে? আব্বু, চেষ্টা করলে সব কিছু সম্ভব, তুমি তো জানো। আমিও চেষ্টা করি, ইনশাল্লাহ আমিও পারবো। রবিন ভাই, আপনি বুঝিয়ে দেন কী করতে হবে। ভাই, আপনি বুঝাবেন নাকি আমি বুঝিয়ে দেব? তুমি ওই বুঝিয়ে দাও, আমি না হয় আমার কাজটা কমপ্লিট করে গিয়ে। ঠিক আছে, যান তাহলে, আমি বুঝিয়ে দিতেছি। রবিন ভাই আমাকে নিয়ে একটা বড় ঘরের ভিতরে ঢুকলেন। অনেকজন মানুষ হাতে বন্দুক নিয়ে নিশানা টার্গেট করতেছে। ভাই, আমার কাজ কি এখানে? এখন তুমি এইখানে পিস্তল চালানো শিখবে, এরপর তোমাকে বাইরে নিয়ে যাওয়া হবে মিশনের জন্য। ঠিক আছে। আমি পিস্তল চালানো শিখতে লাগলাম। প্রায় 2 ঘন্টার মধ্যে সকল পিস্তল চালানো শিখে গেলাম। রবিন ভাই শব্দ শিখে গেলাম, এখন কি করব? চলো তোমাকে একটা পরীক্ষা করা যাক। যদি ফার্স্ট হতে পারো তাহলে বুঝবো তুমি পিস্তল চালানো শিখে গেছো, আর যদি না পারো তাহলে বুঝবো তোমার আরও শিখতে হবে। ঠিক আছে। রবিন ভাই টেবিল থেকে একটা আপেল নিয়ে একটা লোহার শিকের মাঝে ঢুকিয়ে দিয়ে বলতে লাগলো, আপেলের মাঝ বরাবরই দেখো কালো দাগের একটা চিহ্ন আছে, ওই চিহ্নতে গুলি করতে হবে। যদি করতে পারো তাহলে বুঝবো তুমি পিস্তল চালানো শিখে গেছো। ঠিক আছে। এই বলে পিস্তলটা হাতে নিয়ে আপেলের দিকে নিশানা টার্গেট করে গুলি করতেই পিস্তলের বুলের সোনা আপেলের মাঝ বরাবর গিয়ে লাগলো। এটা দেখে রবিন ভাই এবং বাকিরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। রবিন ভাই, ও এটা কি করে পারলো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ভাই, আমরা 3 মাস চেষ্টা করেও যে কাজ পারি নাই, এখন ও আর সে কাজও আবার 2 ঘন্টায় করে ফেললো। ট্যালেন্ট আছে বলতে হবে। তা হাসান, পরবর্তী মিশন কবে হবে রে?
ভাই পরবর্তী মিশন আশা করতেছি 3 দিন পরে হবে। খবর আসলে আপনাকে জানিয়ে দিবনে। এখন কি চলে যাবেন নাকি? এখন চলে যাব, কালকে আসলেও আসতে পারি। আর নোমান গ্রুপ অফ কোম্পানির মালিকের কাছ থেকে 25 লক্ষ টাকা নিয়ে আসবে, আর তাকে বলে আসিস যাতে আর তার কোম্পানিতে যেতে না হয়। ঠিক আছে ভাই। আমরা চলে আসলাম ওই ঘরের ভিতর থেকে। রবিন ভাই এখন কি বাড়িতে চলে যাবেন নাকি? অনেক রাত হয়েছে, চলো বাড়িতে চলে যাই, আবার কালকে আসবো না। ঠিক আছে চলেন। এই বলে আব্বুর সাথে দেখা করে বাইরে চলে আসলাম। বাইরে এসে গাড়িটা নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, মেঘ, তোমাদের সাথে কি বৃষ্টি যায় না নাকি? কই না তো আন্টি, উনি তো বাসায় ছিলেন। আমরা গিয়েছিলাম একটা কাজে। বৃষ্টিকে খুঁজে পাচ্ছি না, তোমরা একটু খোঁজ করবে ও কোথায় গেছে? ওনাকে ফোন দিলেই তো হয়। ফোন দিয়েছিলাম কিন্তু ফোনটাও বন্ধ বলতেছে। এখন খুব চিন্তা হচ্ছে কি যে করি। এইসব বলতেছে এমন সময় বাইরে গাড়ির হর্নের শব্দ শুনতে পেলাম। তাকে দেখি একটা মেয়ে ড্রাইভ করে বৃষ্টিকে বাসায় নিয়ে এসেছে। গাড়িটা এসে আমাদের সামনে থামতেই গাড়ির ভিতর থেকে মেয়েটা নেমে এসে বলতে লাগলো, আন্টি বৃষ্টি আজকে অনেক ড্রিঙ্কস করছে, পুরো মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিল। আমি ছিলাম, তার জন্য আজকে বেঁচে ফিরেছে, না হলে মরাই যেত যেভাবে ড্রাইভ করছিল। ধন্যবাদ মামুনি, ভিতরে আসো, অনেক রাত হয়েছে, কালকে সকালে বাড়িতে যাইও। না আন্টি, কালকে যাওয়া যাবে না, এক্ষুনি যাইতে হবে। আব্বু আম্মু অনেক চিন্তা করছে হয়তো। রবিন, তুমি যাও, ওকে একটু তার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। ঠিক আছে ভাবি, যাইতেছি। আশিক ভাই চলে গেল। আমি আর আন্টি গাড়ির কাছে চলে আসলাম। এসে দেখি বৃষ্টির শীতের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। ডাকাডাকি করার পরও ঘুম ভাঙল না তার। এটা দেখে আন্টি বলল, মেঘ, তুমি এক কাজ করো, বৃষ্টিকে কোলে তুলে নিয়ে তার ঘরে দিয়ে আসো প্লিজ। কিন্তু আন্টি, উনি যদি জানতে পারে আমি এমন করেছি তাহলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করবে। তাই বলছিলাম কি, আমি পারবো না এটা। আরে তুমি নাও ওকে, আমি আছি তো, কিছু বললে আমাকে শুধু বলবা একবার, তাহলেই হবে। বৃষ্টিকে কোলে তুলতেই মনে হলো শরীরটা কারেন্ট বয়ে গেছে। আজ পর্যন্ত কোনো মেয়ের শরীরে তো দূরের কথা, কারো হাতও ধরে নাই। বৃষ্টিকে কোলে নিয়ে তার রুমে চলে আসলাম। বিছানায় শুইয়ে দিতে বৃষ্টি আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি হলো রাজ, তুমি এমন আচরণ করতেছো কেন আমার সাথে? তুমি না আমাকে ভালোবাসো, তাহলে ওই মেয়েটাকে? এসব বলতেছে আমাকে জড়িয়ে ধরে। আন্টিও রুমে আছে, তাই বৃষ্টির হাত ছাড়িয়ে নিয়ে উঠে পড়লাম। আন্টি, এই রাজটাকে? শুনলে নাকি বললো বৃষ্টি রাজের সাথে সম্পর্ক আছে ওর। যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, কালকে তো আবার কলেজে যাবে। আন্টি। এই বলে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল ছিল না। সকালে কারোর চিৎকারের শব্দে ঘুম ভাঙলো। উঠে রুমের বাইরে যেতে বৃষ্টি চিৎকার করে বলতেছে, আম্মু আম্মু, আমাকে রাতে আমার রুমে রেখে এসেছিল কে? কেন, কি হয়েছে? রাতে তো তুই তোর রুমে ছিলি, তোকে আবার কে দিয়ে আসবে রুমে? আমার স্পষ্ট মনে আছে, রাতে আমি নাইট ক্লাবে ছিলাম, কিন্তু আমি ঘরে আসলাম কি করে? এইখান থেকে যাবি নাকি খুন্তি ছাকা খাবি? আজাইরা তোর সাথে বকবক করতে পারবো না, যে যা তো। এটা বলতেই বৃষ্টি সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। আমি চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি রবিন ভাই কি যেন বলতেছে আন্টিকে। কি হয়েছে রবিন ভাই? মেঘ, আমি 1 সপ্তাহের জন্য অস্ট্রেলিয়াতে যাচ্ছি। এই নাও, এই ফোনটা রাখো তুমি। তোমাকে ফোন দিলে গাড়ি নিয়ে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে। এই বলে রবিন ভাই গাড়ির চাবি আর ফোনটা দিয়ে চলে গেল। সকালে নাস্তা করে গাড়িতে বসে আছি, এমন সময় বৃষ্টি আসলো। গাড়ি থেকে নেমে দরজা খুলে দিতেই বলল, আজকে আমি গাড়ি চালাবো, তুই পাশের সিটে যা। আমি থাকতে আপনার কষ্ট করতে হবে কেন? আপনি বসেন, আমি গাড়ি চালাচ্ছি। আমার কথা কি কানে যায় না নাকি তোর? একবার যখন বলেছি গাড়ি আমি চালাবো, গাড়ি আমি চালাবো, যা পাশের সিটে যা। গাড়ির চাবিটা নিয়ে পাশের সিটে বসে পড়লাম। বৃষ্টি ড্রাইভ করতেছে। 3 রাস্তার মোড়ে এসে হর্ন না দিয়ে গাড়ি ঘুরিয়ে এসে গিয়ারে চাপ দিল। এমনি একটা রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট করে ওইখানেই দাঁড়িয়ে রইল। আশেপাশে সকল লোকজন চলে আসলো আমাদের এইখানে। গাড়ি থেকে নেমে রিক্সাওয়ালা চাচাকে ওঠাতে বৃষ্টি এসে ঠাস ঠাস করে দুটো চড় মেরে বলল, এই ছোট লোকের বাচ্চা, দেখে শুনে গাড়ি চালাইতে পারিস না নাকি? বৃষ্টির কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। ঠাস ঠাস করে 2 গায়ে 2টা চড় মেরে বললাম, ভুলটা আপনার ছিল, হর্ন না দিয়ে মোড় ঘোরান কেন গাড়ি?
চাচা চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। মেঘ, তোকে তো আমি দেখে নেব, তুই শুধু বাসায় আয়, এরপর দেখ তোর কি হাল করি। এই বলে বৃষ্টি রাগে গাড়িটা নিয়ে চলে গেল। এখান থেকে আমি রিক্সাওয়ালা চাচাকে নিয়ে চলে আসলাম হাসপাতালে। হাতে পায়ে ব্যান্ডেজ করিয়ে কিছু টাকা দিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতে এই বৃষ্টি এসে দরজা খুলে হুট করে আমার শার্টের কলার ধরে বলতে লাগলো, এখন দেখ কি করি তোর। এই বলে ধাক্কা দিয়ে সোফা ফেলে দিল। আমাকে পাশে থাকা লাঠিটা নিয়ে আমাকে পেটাতে লাগলো। চুপচাপ মায়ের সহ্য করতেছি, কিছু বলার নেই এখানে। প্রায় 30 মিনিট পেটানোর পর বলতে লাগলো, কিরে তোর শরীরে এ কি একটুও আঁচড় লাগে নাই নাকি? তুই একটুও শব্দ করলি না? কিছু না বলে সোজা রুমে চলে আসলাম। এসে শুয়ে পড়লাম বিছানায়। শরীরটা অনেক ব্যথা করতেছে। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো মাঝরাতে। বিছানা থেকে যে উঠতে যাব কিন্তু উঠতে পারছি না। না, শরীর এতটাই দুর্বল হয়ে গেছে যে কাউকে ডাক দিব ওই শক্তিটাও নেই। হঠাৎ কে যেন আমার রুমে ঢুকলো। লাইট অফ থাকার কারণে দেখা যাচ্ছে না। রুমের লাইট জ্বালাতেই দেখি আন্টি এসেছে। খাবার নেই। আন্টি, এত রাতে আপনি এখানে? সারাদিন কিছু খাও নাই, আসো খাইয়ে দিই। আন্টি আমাকে খাইয়ে দিতে লাগলো। কপালে হাত দিয়ে দেখতেছে জ্বর আসছে নাকি। তোমার তো অনেক জ্বর এসেছে, একটু বসো তুমি, আমি ওষুধ নিয়ে আসতেছি। এই বলে আন্টি চলে গেল তার রুমে। কিছুক্ষণ পর ওষুধ এনে আমায় খাইয়ে দিল আর বলতে লাগলো, বৃষ্টিকে কি বলবো বলো তো, আমার একমাত্র মেয়ে, কিছু বলতেও পারি না। যদি ওর কিছু করে বসে, প্লিজ ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, বৃষ্টিকে মাফ করে দাও। আরে কি করতেছেন আপনি এইসব? পা ছাড়েন। আমি কিছু মনে করি নাই। আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন, অনেক রাত হয়েছে। আচ্ছা তুমিও ঘুমাও তাহলে, আমি গেলাম। আন্টি চলে গেল। চোখে ঘুম আসতেছে না। ফোনটা নিয়ে টিপতে লাগলাম। রবিন ভাইয়ের সকালে কিছু দেখিয়ে দিয়ে গেছে কীভাবে ফোন চালাইতে হয়। কিছুক্ষণ ফোন চালানোর পর চোখে ঘুম চলে আসলো। ফোনটা চার্জে রেখে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো সকালে বৃষ্টির চিৎকারে। এই কুত্তার বাচ্চা, ঘুম থেকে ওঠ বলতেছি না, না হলে এখন তোর শরীরে পানি ঢেলে দেবো। উঠে বসে আছি, মাথাটা ভার হয়ে গেছে। শরীরে জ্বরটাও বেড়েছে খুব। কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছেন কেন? যা ফ্রেশ হয়ে নে, আমি কলেজে যাব, আমার একটা কলেজে দেরি হয়ে যাইতেছে। আমি আজকে যেতে পারবো না, শরীরে অনেক জ্বর। আপনি প্লিজ কষ্ট করে চলে যান আজকে। তো যাইতে হবে, 10 মিনিট সময় দিলাম, ফ্রেশ হয়ে নিচে আয় তাড়াতাড়ি। এই বলে বৃষ্টি চলে গেল। নিচে উঠে কোনো রকম ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। চলেন আপনাকে নামিয়ে দিয়ে আসি। আমাকে নামিয়ে দিয়ে ওখানে থাকতে হবে, না হলে কালকের মতো আবার এমন অবস্থা করব। এইবার হাসপাতালে ছাড়া অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। বৃষ্টি, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। আমাকে বাধ্য করিস না তোর আব্বুর কাছে নালিশ করতে। তুমি যা ইচ্ছে বলো গিয়ে আব্বুকে, কোনো কথাই বিশ্বাস করবে না। যাও যাও, তুমি এইখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? যা গ্যারেজ থেকে গাড়িটা বের করে গিয়ে। যাইতেছি। এই বলে চলে আসলাম গ্যারেজে। গাড়িটা বের করে বসে আছি। একটু পর বৃষ্টি আসলো। চুপচাপ গাড়ি চালাইতেছি। এমন সময় বৃষ্টি বলে উঠলো, কী রে চুপচাপ বসে আছিস কেন? কথা বল। আপনার মতো রাক্ষসীর সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার। কী রে, কিছু বলছিস না নাকি? না, কিছু বলার নেই। আপনি বলতে থাকেন, আমি শুনতে থাকি, পরে না হয় আমি বলবো নি। মন দিয়ে ড্রাইভ করতেছি আর বৃষ্টি আজারে পেঁচা শুনতেছি। প্রায় 10 মিনিট পর গাড়ি এসে কলেজের সামনে থামলো। বৃষ্টিকে গাড়ি থেকে নামতে দেখে হাজিরা তার কাছে এসে বলল, বৃষ্টি, তুই কিন্তু কালকে কাজটা করে ভালো করিস নাই, এর জন্য তোকে অনেক পস্তাতে হবে, দেখে নিস। দেখ হাজিরা, তোর সাথে এখন আমার ঝগড়া লাগার কোনো মুড নেই, যা তো এখান থেকে। হাজিরার বৃষ্টি চলে গেল। গাড়ির ভিতরে বসে আছি। এমন সময় সামনে কয়েকজন লোককে দেখতে পেলাম ছোট ছোট প্যাকেট দিচ্ছে আরেকজনকে এবং তার কাছে টাকা নিতেছে। গাড়ি থেকে নেমে ওদের কাছে যেতেই একটা লোক বলতে লাগলো, কিরে ড্রাগস নিবি নাকি? এইগুলোতে কি করে আমি তো জানি না। কিরে ফয়সাল, এই শালা তো দেখি কিছুই জানে না, মনে হয় পুলিশের গোয়েন্দা। কি করা যায় বলতো? তোকে আমরা চিনি না, তুইও আমাদের চিনিস না। ভালোই ভালোই বলতেছি এখান থেকে চলে যাইতে, তা না হলে তোর কপালে খারাপ জিনিস লেখা আছে। ঠিক আছে ভাই, চলে যাইতেছি। এই বলে যে চলে আসতে যাব, এমন সময় দেখি বৃষ্টি এইদিকে আসতেছে। আমি তাড়াতাড়ি করে চলে আসলাম গাড়ির সামনে। কিরে, ওইদিকে কোনো মেয়েকে দেখতে গেছিলি? কাউকে না। আচ্ছা আমি বাসায় চলে যাই, আপনি কলেজ ছুটি দিলে ফোন দিন, আমি আবার চলে আসবো। ঠিক আছে যা, তাহলে কলেজে ছুটি দেওয়ার 10 মিনিট আগে তোকে ফোন দেব, তখন চলে আসিস। ঠিক আছে। এই বলে গাড়িটা স্টার্ট দিয়ে 3 রাস্তার মোড়ে এক সাইড করে গাড়িটা দাঁড় করালাম। ফোন দিলাম রবিন ভাইকে। হ্যালো ভাই। কি হয়েছে মেঘ, এই সময় ফোন দিলে যে? ভাই
কলেজের সামনে দুইটা লোক ড্রাগসের ব্যবসা করতে, কি করবে এখন? তুমি তাদের ফলো করো, আমি এখনই ফোন দিয়ে লোক পাঠাইতেছি। আর তোমার লোকেশন চালু করে রাখো, যাতে তোমাকে ট্যাগ করে আমাদের লোকেরা ওইখানে পৌঁছে যেতে পারে। ঠিক আছে ভাই। লুকে লুকে দেখতে লাগলাম কি করতেছে ওরা। বৃষ্টি ও ড্রাগস কিনতেছে। ওদের কাছ থেকে প্রায় 15 মিনিট পর একটা গাড়ি আসলো আমার সামনে, এসে দাঁড়িয়ে বলল, তুমি মেঘ তাই না? আমি মেঘ। রবিন ভাই পাঠাইছে নাকি? হ্যাঁ, রবিন ভাই পাঠাইছে। লোকগুলো কোথায় আছে দেখিয়ে দাও তো। ওই যে লোক দুইটা দাঁড়িয়ে আছে, ওই দুইটা ওদের দেখিয়ে দিয়ে ওরা এই গাড়ি নিয়ে চলে গেল লোক দুইটার কাছে। যেতেই ওই লোক দুইটা ভয় পেয়ে পালিয়ে যেতে নিবে, এমন সময় গাড়ি থেকে ওই দুইজনকে গুলি করে মেরে ফেলেছে। কয়েকজন লোক গিয়ে ওদেরকে কলেজ গেটের সাথে ভালোভাবে বেঁধে রেখে চলে এসেছে। আমি চলে আসলাম বাসায়। দুপুরে বৃষ্টির ফোন পেয়ে চলে আসলাম কলেজে। এসে দেখি ওই দুইটার লোকের লাশ এখনো ঝুলন্ত অবস্থায় আছে। আশেপাশে মানুষ জমা হয়েছে, পুলিশও এসেছে, কিন্তু পুলিশরা কিছুই করতেছে না। কেন এটা বুঝলাম না। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় পিছন থেকে কে যেন ডেকে উঠলো। তাকিয়ে দেখি বৃষ্টি। এই তাড়াতাড়ি এখান থেকে চল। কেন, কি হয়েছে আপনার? ওইখানে ওই দুইজনকে মেরে কারা টাঙিয়ে রেখে গেছে? আগে তুই গাড়িতে ওঠ, এরপর তোকে বলতেছি ওরা কারা ওদের এই অবস্থা করেছে। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিতে লাগলাম। ড্রাইভ করতে যেমন সময় বৃষ্টি বলতে লাগলো, যাদেরকে মেরে এইভাবে টাঙিয়ে রেখে গেছে এই দুজন হচ্ছে খারাপ কাজ করে, আর যারা এই লোকেদের মেরেছে ওরা হচ্ছে এই 64 জেলার আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং এর লোক ওরা। কিন্তু এই যে এখানে এইসব কাজ করতেছে মাফিয়ার লোকেরা জানলো কি করে? আচ্ছা, মাফিয়ার লিডারের নাম জানেন নাকি আপনি? না, আমি জানবো কি করে? তবে সামনের বছরে ব্যারিস্টারদের প্রাইজ তুলে দেবে এই মাফিয়া লিডার, তখন তাকে দেখতে পারবো। ও আচ্ছা। আমরা চলে আসলাম বাসায়। দুইজনে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে নিলাম। সোফায় বসে আছি আমি আর আন্টি। এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলতে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে। আমাকে সাইড কাটিয়ে ঘরের ভিতরে ঢুকে বলতে লাগলো, বৃষ্টি, আপনি যেখানেই থাকুন না কেন নিচে চলে আসুন, তা না হলে আপনার উপরে আসতে বাধ্য হব। কি হয়েছে ওসি সাহেব? আমার মেয়ে কি অন্যায় করেছে? আপনার মেয়ে ড্রাগ সাপ্লাইয়ের লোকেদের সাথে জড়িত আছে। আমরা আপনার মেয়েকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি। কি বলতেছেন এইসব? আমার মেয়ে খুব ভালো, ও এমন কাজ করতেই পারে না কখনোই। এ দেখেন, আপনার মেয়ে যে এমন কাজ করতে পারে না তা আমরা আপনাকে প্রমাণ দিলাম। এখন আপনার মেয়েকে ভালোই বলুন নিচে নেমে আসতে, তা না হলে আমরা উপরে যাব। স্যার, বৃষ্টি পালিয়ে যাচ্ছে। সকল পুলিশ বৃষ্টিকে ধরে নিয়ে থানায় চলে গেল। আন্টি, এটা কি হলো? বৃষ্টি যে এমন কাজ করতে পারে আমি কখনোই ভাবতে পারি নাই। তুমি রবিনকে ফোন দাও, তাকে বলো এক্ষুনি দেশে চলে আসতে, আমার মেয়ের যেন কিছু না হয়। ফোনটা বের করে ফোন দিলাম রবিন ভাইকে। হ্যালো রবিন ভাই, আপনি এক্ষুনি দেশে চলে আসেন, বৃষ্টিকে পুলিশে ধরে নিয়ে গেছে। কেন, বৃষ্টি আবার কি করেছে যে ওকে পুলিশে ধরে নিয়ে গেছে? উনি নাকি ড্রাগ সাপ্লাই লোকেদের সাথে জড়িত আছে, তাই ওনাকে ধরে নিয়ে গেছে। ও আচ্ছা, আন্টির কাছে ফোনটা দে। এই না, রবিন ভাইয়ের সাথে কথা বলেন। ফোনটা আন্টির কাছে দিয়ে দিলাম। রবিন ভাইকে কী যেন বলতে লাগলো। আন্টি কান্নায় ভেঙে পড়েছে। আন্টি, বৃষ্টি কিছু হবে না, আপনি কান্না করবেন না, আমি থানায় যাচ্ছি। প্লিজ মেঘ, যে করেই হোক না কেন বৃষ্টিকে বাড়িতে নিয়ে আসো। আমার মেয়ে জেলের ভিতরে কি খাবে? ও তো ভালো জিনিস খেয়ে অভ্যস্ত, জেলের রুটি খেয়ে থাকতে পারবে না আমার মেয়ে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি যাইতেছি এখনই। এই বলে চলে আসলাম বাইরে। গাড়িটা নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 30 মিনিট পর থানায় চলে আসলাম। আমি আশিক ভাইয়ের সাথে দেখা করতে চাই। দেখো মেঘ, তোমাকে আমি ভালো করেই চিনি, তুমি আশিক ভাইয়ের ডান হাত। তুমি যদি বলো বৃষ্টিকে ছেড়ে দিতে, আমরা ছেড়ে দিতে পারবো, কিন্তু আমাদের খোঁজ দিতে হবে যে বাকি সব লোক কোথায় আছে, আমরা তাদের ধরে আনবো। আপনাদের কিছু করতে হবে না, আমরাই সব কিছু করতেছি। আপনি এখন বৃষ্টিকে ছেড়ে দেন, আর ওর ঘরে ড্রাগস আর রুমটা সার্চ করে দেখেন, সকল কিছু পাবেন। আর রাজ নামের ছেলেটাকে খোঁজ নেন, আগে সকল কিছু বের হয়ে আসবে। ঠিক আছে, চলো তুমি আমার সাথে। আমি চলে আসলাম ওসি সাহেবের সাথে বৃষ্টির কাছে। জেলের ভিতরে ঢুকে বললাম। ওসি সাহেব জিজ্ঞেস করতে লাগলেন, বৃষ্টি, আপনাকে আমরা ছেড়ে দিতে পারি আমাদের কিছু ইনফরমেশন যদি দেন। কি ইনফরমেশন জানতে চান বলেন, আমি সব বলবো আপনাকে। রাজকে, ও কোথায় থাকে, সকল কিছু আমাদের বলো। না, আমি রাজের খবর বলতে পারবো না। অন্য কিছু যদি জানার ইচ্ছে থাকে বলেন, আমি বলে দিতেছি।
অন্য কিছু না, আমার এই ইনফরমেশনটাই লাগবে। তাড়াতাড়ি বলেন, আমাদের আরও কাজ আছে, আরও কাজ করতে হবে। যদি না বলেন তাহলে আমরা আপনাকে ইলেকট্রিক শক খাইয়ে এরপর সকল তথ্য বের করব। বলতেছি রাজ হচ্ছে এই শহরে এমপির ছেলে, সকল ট্রাক সাপ্লাইয়ের কাজ করে। কয়েকদিন ধরে কথা হয় না ওর সাথে, আমার জানি না এখন কোথায় আছে। হাবিলদার আর স্বাধীন সাহেব, আপনি বৃষ্টিকে নিয়ে তার বাসায় যান, ওর রুম চেক করে যা কিছু পাবেন সব নিয়ে আসবেন। আমি কাল সকালে ওদের বাসায় যাব, বাকি কথা ওইখানেই হবে। বৃষ্টিকে নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। বৃষ্টিকে আমার সাথে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। স্বাধীন সাহেব, আপনারা আমার সাথে আসেন, আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। চলেন। রুমটা দেখিয়ে দিতেই ওরা চেক করে ড্রাগস, মদের বোতল সব কিছু নিয়ে চলে গেল। রাতে ঘরে বসে আছি, এমন সময় বৃষ্টি আসলো আর বলতে লাগলো, আচ্ছা তোর কথায় আমাকে ছেড়ে দিয়েছে কেন ওসি সাহেব? কী সব আবল তবল বলতেছেন? আমার কথাই ছাড়বে কেন? রবিন ভাই ফোন দিয়ে বলেছে, তাই তো আমি গিয়েছি আপনাকে আনার জন্য। সত্যি কথা বলতেছি তো? সত্যি কথাই বলতেছি। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। সোফায় বসে আছি, এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। দরজা খুলতেই দেখি আশিক ভাই দাঁড়িয়ে আছে। ভাই, আপনাকেও তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে? মেঘ, সব হয়েছে তোমার জন্য। তুমি যদি আমার হয়ে কাজ না করতে তাহলে হয়তো আরও 4টি মাস জেলে থাকতাম। আন্টি, বৃষ্টি, দেখেন কে এসেছে। সবাই আশিক ভাইকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছে। রাতে সবাই খাবার খেয়ে বসে আছে, এমন সময় আশিক ভাই বলল, বৃষ্টি, তোর পড়ালেখার খবর কি? এই তো আব্বু, ভালো। তা আমাদের জন্য কিছু নিয়ে আসো নাই যে? মারে, কাজের চাপে কোনো কিছু কেনা হয় নাই, আবার গেলে কিনে আনবো নে। আমি তোর বিয়ে ঠিক করেছি একটা ছেলের সাথে। কিন্তু আব্বু, আমি তো এখন বিয়ে করতে চাই না। আমি একটা ছেলেকে পছন্দ করি, আর আমি তাকেই বিয়ে করব। কাকে পছন্দ করিস বল, আমি তার বাবার সাথে কথা বলে দেখি কি বলে। ওর বাবা নেই, ছেলেটা এতিম। ওরা কথা বলতেছে, এমন সময় ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি রবিন ভাই ফোন দিয়েছে। হ্যালো ভাই। মেঘ, তুমি একটু কলেজের সামনে আসো তো। কেন ভাই, এখন কলেজের সামনে গিয়ে কি করব? আসো তো আগে, এরপর বলতেছে কি করবে। ঠিক আছে, যাইতেছি। এই বলে চলে আসলাম বাইরে। গাড়িটা নিয়ে চলে আসলাম 3 রাস্তার মোড়ে। এসে দেখি সবাই বসে আছে। ভাই, এখন ডাকলেন যে? আজকে একটা মিশন আছে, মিশনে যেতে হবে সবার। কখন যাবেন বলেন, আমি রেডি হয়ে চলে আসবো ওই সময়। ঠিক আছে, তুমি রাত 11:45 এইখানে থাকবে, আমরা তোমাকে নিয়ে যাব। ঠিক আছে। আশিক ভাই জেল থেকে ছাড়া পেয়েছে, আজকে বাসায় এসেছে। ঠিক আছে, সকালে গিয়ে দেখা করে আসবো না। এখন তুমি যাও, আর আশিক ভাইকে বলার দরকার নাই যে আজকে মিশনে যাব। আমরা বললে উনি পরে আমাদের সাথে যাবে। বাহ রবিন, অনেক কথাই তো দেখি লুকিয়ে রাখিস। আমি জেল থেকে বার হয়েছি তো কি হয়েছে, মিশনে যেতে পারবো না নাকি? না ভাই, তা না, আসলে আপনি আজকে জেল থেকে বের হয়েছেন, তাই আর কি বললাম, যাতে আপনাকে না বলে। আমি আর মেঘ চলে আসবো না ঠিক টাইমে। তোমরা রেডি হয়ে চলে আসো কালকে। একটা ডিল আছে, ওইটা কমপ্লিট করতে হবে ভারতের মাফিয়া কিংয়ের সাথে। ওনাকে বলে দেন যে আমাদের ডেরায় চলে আসতে, যা ডিল ওইখানেই হবে। বেশি কিছু করবে গুলি করে খুলি উড়িয়ে দেব। আমরা আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলাম বাসায়। রুমে বসে আছি, এমন সময় আশিক ভাই আসলো। মেঘ, আসবো? আরে ভাই, অনুমতি নেওয়ার কি আছে? আপনার বাড়ি, আপনার সব কিছু, আপনি আসবেন না তো কি আসবে? তোমার সাথে কিছু কথা আছে, যদি অনুমতি দিতে তাহলে বলতাম। অনুমতি দেওয়ার কি আছে ভাই, আপনি বলেন, আমি শুনতেছি। বৃষ্টির সাথে তোমার বিয়েটা দিতে চাই, যদি তুমি রাজি থাকো। না ভাই, উনি তো অন্য একজনকে পছন্দ করে, আমি ওনাকে বিয়ে করে কি করবো বলে? আর বড় কথা হচ্ছে, আমার বাড়ি নেই, ঘর নেই, আব্বু থাকে অন্যখানে, আমি বিয়ে করতে পারবো না ভাই ওনাকে। আমার সকল কিছুই তো তোমাদের, আমার একটা মাত্র মেয়ে, সব কিছুই তোমাদের নামে লিখে দিয়ে যাব, তোমরা এই বাড়িতেই থাকবে। না ভাই, আব্বুর অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না, আর আমি এখনো ছোট, আমার বিয়ের বয়স হয় নাই এখনো। তোমার মতো যখন আমি ছিলাম তখন তোমার আন্টিকে বিয়ে করেছিলাম, আর তুমি কি না বলতেছো তুমি এখনো ছোট? যা হবার পরে দেখা যাবে, আগে আব্বুকে বাইরে বের করি, সকল কিছু ঠিকঠাক করি, এরপর দেখা যাবে কি হয়। ঠিক আছে, রেডি হয়ে নাও, একটু পর বের হব। ঠিক আছে। এই বলে আশিক ভাই চলে গেল, আমিও রেডি হয়ে গেলাম।
রেডি হতে হতে প্রায় 10 মিনিট চলে গেল। কোমরে একটা পিস্তল গুঁজে নিলাম। সিঁড়ি নামতেছি, এমন সময় পিছন থেকে বৃষ্টি বলে উঠল, কি রে, কোথায় যাইতেছিস এখন এত রাতে? বাইরে যাইতেছি। আপনার কোনো সমস্যা আছে নাকি? আমি যাব তোর সাথে। আপনি যেতে পারবেন না। কি হয়েছে মেঘ, দাঁড়িয়ে আছো কেন? চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। আমিও যাব আব্বু তোমাদের সাথে। চুপ করে ঘরে গিয়ে ঘুমাও, কোথাও যেতে হবে না তোর। মেঘ চলো। আমরা চলে আসলাম বাহিরে বাইকটা নিয়ে। 3 রাস্তার মোড়ে এসে দেখি রবিন ভাই আর পুরো টিম চলে এসেছে। চলেন ভাই এখন। চলো। আমরা চলে গেলাম মিশনে। চারিপাশে ঘন জঙ্গলে ঘেরা। রবিন ভাই আপনি আশিক ভাইয়ের সাথে থাকেন, এই দিকটা আমি সাগরকে দেখে নিতেছি। ঠিক আছে মেঘ। সবাইকে সব বুঝে দিলাম, কোথায় কি করতে হবে কি না করতে হবে। সবাই সবার জায়গায় চলে গেল। আমিও চলে আসলাম একটা বড় গাছের পিছনে। লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম বিপক্ষ দলের লোকেরা কি করতেছে। স্নাইপারের সাইলেন্সার লাগিয়ে গুলি করতেছি আর সামনের দিকে এগিয়ে যাইতেছি। 10 মিনিটের মধ্যে 20 জনের লাশ মাটিতে ফেলে দিলাম একাই। অন্যদিকে রবিন ভাই আর আশিক ভাই ওরা দুই একটা দেখতেছে। স্নাইপারটা রেখে 2 হাতে 2 পিস্তল নিয়ে গুলি করতে লাগলাম। প্রায় 3 ঘন্টা পর মিশন কমপ্লিট হলো। রবিন ভাই, মেয়েগুলোদের কি করবেন? সাগর, তোরা মেয়েগুলোকে নিয়ে ডেরায় চলে যা, এইদিকে আমরা বাকিটা দেখে নিতেছি। ঠিক আছে ভাই, আপনারা দেখেন, আমরা তাহলে যাই। ঠিক আছে। ওরা চলে গেল। আমরা গাড়িগুলো পুড়িয়ে ফেললাম, কারণ গাড়িগুলোতে ড্রাগস, মদ, গাঁজা আর অনেক কিছু ছিল। রবিন ভাই চলেন এখন বাসে চলে যায়। চলো। আশিক ভাই, আমরা মেয়েগুলোদের বাড়ি পৌঁছে দিয়ে আজকে রাতেই আপনি বাসায় চলে যান। ঠিক আছে, যাও তাহলে। আমরা চলে আসলাম বাসায়। আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো আন্টির ডাকে। মেঘ উঠো, সকাল হয়েছে তো, খাবার খাবে না? আন্টি উঠতেছি, আপনি যান। এটা বলতেই আন্টি চলে গেল। উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি আশিক ভাই আর বৃষ্টি বসে আছে খাবার টেবিলে। আমিও গিয়ে বসে পড়লাম। দেখতে দেখতে 5টি বছর কেটে গেল। আজকে আমাদের কলেজে যারা যারা ব্যারিস্টার হয়েছে তাদের পুরস্কারের বিতরণ করবে। সকালে রেডি হয়ে চলে আসলাম কলেজে। আজকে আব্বুকে বের করে নিয়ে আসবো এখানে। কলেজে বসে আছি, সবাই অপেক্ষা করতেছে কখন মাফিয়া কিং আসবে, কখন তাকে দেখবে। হাতে মাইক নিয়ে বলতে লাগলাম, আপনারা যাকে মাফিয়া কিং হিসাবে দেখবেন সে একজন বিখ্যাত বিজনেসম্যান ছিলেন আরও 15 বছর আগে। একটা মিথ্যা কোনো অপবাদে তিনি 15 বছর ধরে জেলের হাত থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছেন। আজকে সকল কিছু প্রমাণ করে দিবে মাফিয়া কিং নির্দোষ ছিলেন। প্রায় 1 ঘন্টা পর আব্বুকে নিয়ে আশিক ভাই, রবিন ভাই, পুরো মাফিয়া কিংয়ের টিম কলেজের ভিতরে প্রবেশ করলো। আব্বুকে ফুল দিয়ে বরণ করে চেয়ারে এনে বসালেন প্রিন্সিপাল স্যার। কিছুক্ষণ বক্তব্য দিলেন কলেজের সবাই। আব্বুর হাত দিয়ে আমাকে উপহারগুলো দিয়ে দিলেন। যে 3 জন আব্বুকে ফাঁসিয়েছিলেন তাদের সামনে রেখে 15 বছর আগের ভিডিওটা বড় পর্দায় দেখিয়ে দিতে লাগলাম। সারা দেশের মানুষ দেখতে লাগলো আমার বাবা নির্দোষ ছিলেন। বিকালে আদালতে চলে আসলাম। সকল কিছু কাজ শেষ করে আব্বুকে নিয়ে বাসায় আসলাম। আব্বু, কেমন লাগতেছে তোমার? আজকে অনেক শান্তি লাগছে রে মেঘ। 15 বছর জেলখানার মতো বন্দি আস্তানা থেকে বের হয়ে আসলাম। কি রে আশিক, অফিস কেমন চলছে? অফিস তো আগের থেকে অনেক বেড়েছে। বাংলাদেশের ওই 45টা অফিস আছে, আমাদের বিদেশে তো আরও 20টা থেকে 25টা আছে। বলতে গেলে এই 5 বছরে তোর ছেলে যা করে দেখাইছে, অসাধারণ কাজ করেছে এই 5 বছরে। এখন তোর ছেলে এই এলাকার এমপি। বাহ, আমার ছেলে এত বড় হয়ে গেছে। কখনো ভাবতেই পারি নাই যে আমার ছেলের নামে এসব কথা শুনতে পারবো। মেঘ, আমি আমার মাফিয়া সাম্রাজ্য তোর হাতে তুলে দিতে চাই, তুই কি বলিস? আব্বু, আমি এখনই যাইতে চাই না। কাজ করতে থাকি যতদিন পারি। যেই দিন আমি নিজেকে ওই আসনে যোগ্য মনে করব, ওই দিন বসবো ওই আসনে। ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই করিস। খাওয়া দাওয়া করে আমি রুমে চলে আসলাম। এমন সময় বৃষ্টি আমার রুমে আসলো আর বলতে লাগলো, আমি একটু শপিংয়ে যাব, নিয়ে যাবেন নাকি? আমি নিয়ে যেতে পারবো না, আপনি একাই চলে যান, আমার কাজ আছে। ঠিক আছে। ল্যাপটপে কাজ করতেছি, এমন সময় আব্বু আসলো আমার রুমে। কি রে বৃষ্টি, তোকে বলছে শপিংয়ে যাবে, তুই যাবি না বললি কেন? আমার কাজ আছে আব্বু, তাই বলছি যাইতে পারবো না। আর ও তো সবসময় একাই শপিং করতে চাই, আমাকে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়েছে কেন? যা, ওর সাথে এখন শপিংয়ে যাবি। যেতে পারবো, কিন্তু আব্বু তুমি না হয় ওর সাথে চলে যাও। আমার অনেক কাজ আছে, অফিসের কাজ করে রয়েছে কত, এই দেখো। তুই যা, আমি অফিসের কাজ করে দিয়েছি। শপিং করে এসে তোর কাজ কমপ্লিট পেয়ে যাবি। যা এখন। ঠিক আছে।
এক প্রকার রাগ নিয়ে চলে আসলাম নিচে, গাড়ির চাবিটা নিয়ে বাইরে চলে আসলাম, গাড়িতে বসে আছি, এমন সময় বৃষ্টি আসলো আর বলতে লাগলো, আমার উপরে কি রাগ করে আছেন নাকি? আমি তো আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছি আপনার জন্য। আপনি যা বলবেন আমি তাই করব। কেন, আপনার বয়ফ্রেন্ড কোথায় গেছে? চলেন তার সাথে বিয়েটা করে দিয়ে আসি। এখন যদি আর একটা কথা তোর মুখ থেকে বের হয় তাহলে এইটা দেখেছিস তো, একেবারে শেষ করে ফেলবো তোকে। এই রে, মেয়ে দেখে খেপে গেছে এখন। আচ্ছা, আর কিছু বলবো না, এখন এটা সরাও, গাড়ি চালাইতে সমস্যা হচ্ছে। এবারে মতো ছেড়ে দিলাম, পরের বার ধরলে আর ছাড়বো না, মনে যেন থাকে। ঠিক আছে, মনে থাকবে। গাড়ি নিয়ে চলে আসলাম সিটি মার্কেটের সামনে, এসে দেখি আজকে অনেক সুন্দর করে সাজিয়েছে। আমাকে দেখে মার্কেটের ম্যানেজার আসলো আর বলতে লাগলো, স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আর আপনার পরিবার কেমন আছে? আপনার দয়া আলহামদুলিল্লাহ ভালোই আছে। ওই দিন যদি আপনি আমাকে চাকরি না দিতেন তাহলে এখন আমি কোথায় থাকতাম নিজেও জানি না। আরে পায়ে ধরছেন কেন, চলেন আজকে শপিং করব। আর রাজিয়া কেমন আছে? এখন ডাক্তার দেখান তো প্রতি মাসে। গত মাসে দেখিয়ে এনেছি, এই মাসে এখন বেতন পাই নাই, তাই যাইতে পারি নাই। কেন? ক্যাশিয়ার তো প্রতি মাসের 1 তারিখেই টাকা দিয়ে দেওয়ার কথা, আজকে 6 তারিখ, এখনও দেয় নাই? না স্যার, ওনাকে 5 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোনটাও বন্ধ করে রেখেছে। আচ্ছা, আপনি যান আপনার কেবিনে, আর এই মাসে কত টাকা সবাই পাবে হিসাবটা করে দেন আমার কাছে, আমি টাকা দিয়ে যাচ্ছি। ঠিক আছে স্যার। বৃষ্টিকে নিয়ে শপিং করতে লাগলাম, শপিং করা শেষ করে ম্যানেজারকে সকল বেতন দিয়ে চলে আসলাম গাড়িতে। ড্রাইভিং সিটে বসে আছি, এমন সময় বৃষ্টি আমার জন্য ডাব নিয়ে আসলো আর বলল, এই নাও ডাব খাও ছোট মানুষ। কাকে বলতেছেন? তোমাকে তো বলতেছি না, এই নাও খাও। ডাবটা নিয়ে খেতে লাগলাম, খাওয়া শেষ করে বাড়িতে চলে আসলাম। কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল, আমাকে দেখে বলতে লাগলো, মেঘ তোমরা চলে এসেছো? কিন্তু এই কিছুক্ষণের মতো বাড়ির ভিতরে এত মানুষ কোথা থেকে আসলো? আজকে তোমাদের বিয়ে, তাই বাড়িতে এত মানুষ। আমার বিয়ে আর আমি জানি না? এই সব কখন হলো আর কীভাবে হলো, পুরো মাথার ওপর দিয়ে যাচ্ছে। আমি সোজা আমার রুমে চলে আসলাম, ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় আব্বু আসলো হাতে একটা বক্স নিয়ে। এই নে মেঘ, এইটা পরে নে, একটু পর কাজে আসবে। আব্বু, আমি তো বলেছিলাম আরও পরে বিয়ে করব, এখন বিয়েটা পরে দিচ্ছ? যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। ড্রেসটা নিয়ে রেডি হয়ে গেলাম, সন্ধ্যায় নিচে বসে আছি সবার সাথে, এমন সময় কাজে আসলো। বাহ, এটা তো দেখি আমাদের ব্যারিস্টার সাহেব। যাক, ভালোই হলো, একজনের বিয়েটা দিতে পারলাম। কাজী বিয়ে পড়িয়ে চলে গেল, রাতে ছাদের উপর বসে আছি আমি, সাগর, রবিন ভাই আরও অনেকজন। রাত প্রায় 3টা বাজতে চললো, এমন সময় আব্বু আসলো আর বলতে লাগলো, কি রে তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? ঘরে মেয়েটা একা বসে আছে, যা তাড়াতাড়ি। এই তো আব্বু যাইতেছি। এই বলে চলে আসলাম ঘরের সামনে, এসে দেখি হাজিরা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলেন ভিতরে যাই। আমার শখ নেই, আপনিই যান। আপনার কপালে আজকে শনি আছে। আর ভেতরে যাওয়ার আগে বাসর ঘর সাজিয়ে দিয়েছি, ওটার বকশিস দিয়ে যান। এই নাও তোমার বকশিস, এবার আমি যাই। এই বলে দরজা খুলতে দেখি বৃষ্টি ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এইখানে কেন? তোমার তো খাটের ওপর থাকার কথা, আর বাসর রাতে ছুরি দিয়ে কী করো? আজকে তোর মুন্ডুটা কাটবো। কয়টা বাজে দেখেছিস? মাত্র তো 3:21 বাজে। আচ্ছা, আমি ঘুমাতে যাই, অনেক ঘুম পাইছে। কি বললি আবার বল। ঘুমাতে যাবো এখন। এই বলে যে বিছানায় উঠতে যাব, পেছন থেকে টান দিয়ে বৃষ্টি আমাকে তার সাথে জড়িয়ে ধরলো। এই কি করতেছেন আমার মতো এই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটাকে? এই মেয়ে, এইভাবে আমাকে অত্যাচার করতে পারেন না। আপনার নামে আমি বিচার দিব আদালতে। যা গিয়ে দে, সমস্যা নেই, আমার বরকে মারার অধিকার আমার আছে। এই বলে বিছানায় ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল, আমার বুকের ওপর বসে বলতে লাগলো, এখন তুই শুধু আমার। আজকে রাতে তোর এমন হাল করব, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবি না, মনে যেন থাকে। এই বলে আমার ঠোঁটজোড়া কামড়ে ধরলো। বাকিটা শুনতে হবে না। এখন বাই, আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো পরবর্তী কোনো মাফিয়া গল্পের মাধ্যমে। যারা শুরু থেকে শেষ অবধি গল্পটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। গল্পটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।